৩৬ ঘন্টা পেরিয়ে গেলেও খাগড়াছড়ির অপহৃত ৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। অপহৃত ৫ জনকে দলীয় কর্মী দাবি করে অপহরণের জন্য ইউপিডিএফকে দায়ী করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, যদিও এই অভিযোগ স্বীকার করেনি ইউপিডিএফ। পাহাড়ি ছাত্র পরিষদের নেতারা জানান, বুধবার বিজু উদযাপন শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পথে সকাল ৭টায় পানছড়ি খাগড়াছড়ি সড়কে গিরিফুল এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতদের মধ্যে ছিলেন পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশান চাকমা। অন্য শিক্ষার্থীরা হলেন চারুকলা ইনস্টিটিউটের মৈত্রীময়ী চাকমা এবং অলরিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা এবং প্রাণীবিদ্যা বিভাগের লংগ্রিম রো এবং তাদের বহনকারী টমটম চালক। তারা মনে করছেন ইউপিডিএফ নিয়ন্ত্রিত এলাকা থেকে এই অপহরণের ঘটনা ঘটেছে, যে কারণে এই দায় তাদের। অবিলম্বে শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে এই সংগঠনটি। শিক্ষার্থী অপহরণের আরও খবর আমরা জানতে চাই। খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, একটু বলবেন আসলে শিক্ষার্থীদের কোনো খোঁজ মিলেছে কিনা, কোনো ধারণা করা যাচ্ছে কিনা, প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন এবং এখন পর্যন্ত আসলে কি পরিমাণ তথ্য সংগ্রহ করা গেল অপহরণকারীদের সম্বন্ধে? হ্যাঁ রাকিব, আমি আসলে আপনার প্রশ্ন শুনতে পাইনি, তারপর আমি বলি এই খাগড়াছড়িতে যে গতকাল সকাল ৬টার দিকে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ৫ জন শিক্ষার্থী সহ ৫ জন শিক্ষার্থী ও একজন টমটম ড্রাইভার সহ যে অপহৃত হয়েছিলেন, তাদেরকে ৩৬ ঘন্টা পরেও কিন্তু প্রশাসন উদ্ধার করতে পারেননি এবং বা কে বা কারা অপহরণ করেছেন সে বিষয়ে কোনো আমরা তথ্য পাইনি। তো এই বিষয়টা নিয়ে আমি আজকে সকাল থেকে খাগড়াছড়ি পুলিশ সুপার আরিফিন জুয়েলের সাথে আমি বারবার যোগাযোগ করতে চেষ্টা করেছিলাম। ওনাকে বারবার মুঠোফোনে ফোন দিয়েছিলাম, কিন্তু উনি আমার ফোন রিসিভ করেনি। তবে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন বিটা, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থী ও একজন টমটম ড্রাইভার বা ব্যাটারি চালিত অটো চালক যারা অপহৃত হয়েছিলেন, তাদেরকে উদ্ধার অভিযানে তারা উদ্ধারের জন্য চেষ্টা করে যাচ্ছেন। আর রাকিব, আপনাকে আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, যে বিষয়টা হচ্ছে আমি যে ৫ জন শিক্ষার্থীর মধ্যে একজন শিক্ষার্থী হচ্ছেন যিনি নারী শিক্ষার্থী দিব্যি চাকমা, তার বাড়ি হচ্ছে বরকলে। আমরা জেনেছি বরকলে, যেহেতু আমি তার মার নাম্বার পেয়েছি, তার মার নাম হচ্ছে প্রভাতী চাকমা। আমি তার মার মুঠোফোনে বারবার যোগাযোগ করতে চেষ্টা করেছিলাম, তবে তার মার মুঠোফোনে আমি পাইনি। তবে আমি আমার সহকর্মী রাঙামাটির সহকর্মী উসিন চালাখাইনের মাধ্যমে আমি জানতে পেরেছি তার মা এই মুহূর্তে রাঙামাটিতে অবস্থান করতেছেন। আরেকটা যে বিষয়টা হচ্ছে, এখানকার যারা সুশীল সমাজ বা অনেকে যারা আছেন, তারা কিন্তু চাচ্ছেন যে ৫ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কৃতি শিক্ষার্থী যারা বা যারা অপহরণ করেছেন বা যেভাবে হোক তারা যেন সুস্থভাবে সমাজের কাছে ফিরে আসেন। যেহেতু বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির বিষয়টি, যে একজন তাদের যে উজ্জ্বল ভবিষ্যৎ সেটি যেন নষ্ট না হয় বা ভবিষ্যতে যাতে জড়ে না পড়ে। অর্থাৎ নানামুখী ব্যবস্থা নেওয়ার পর বাস্তবতা হচ্ছে যে এখন আসলে ৩৬ ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু যারা আসলে অপহরণ করেছেন তাদের সম্বন্ধেও তথ্য সংগ্রহ করা তেমন যায়নি এবং যারা অপহৃত তাদের সম্পর্কেও আসলে উদ্ধার তৎপরতা এখনো চলছে, সেখানেও আসলে কোনো সুখবর নেই। নিশ্চয়ই পরবর্তীতে কথা হবে আপনার সঙ্গে। রূপায়ণ তালুকদার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন খাগড়াছড়ি থেকে। এর আগে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী বাসে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে বাস চালক এবং সহকারীকে গ্রেপ্তার করা হলেও এখনও পলাতক আছে বাসটি সুপারভাইজার মোবারক। চট্টগ্রাম তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। ওদিকে ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে, এমনটাই জানিয়েছে পুলিশ। প্রণবী চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুন পাল। মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাস স্টেশনে আসার পর কিশোরী নামতে চাইলে তাকে আটকে রাখে চালক মোহাম্মদ লোকমান, সহকারী মোহাম্মদ হানিফ ও সুপারভাইজার মোবারক। বাসটি চাঁদগাঁও থানাসহ বিভিন্ন থানা এলাকায় ঘুরতে থাকে। এর মধ্যে মেয়েটিকে ৩ জন মিলে ধর্ষণের পর বুধবার ভোরে কাপ্তাই রাস্তার মাথায় ফেলে যায়। মেয়েটি বাসায় স্বজনদের বিস্তারিত জানায়। পরে তাকে ভর্তি করানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। এরকম যখন বলছে বহিষ্কার লোক নিয়ে হেলপারের হাতে ওরে গছা দিচ্ছে, গাড়ি হেলপারের হাতে।
ওইখান থেকে আসার সময় যাত্রী ছিল, কিন্তু সিটাং আসানোর পরে যাত্রী যখন নামে ফেলছে তখন ওনাকে আলাদা করে ফেলছে ওরা। এদিকে ঘটনায় অভিযুক্ত লোকাল হানিফ পরিবহনের চালক লোকমান ও সহকারী হানিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক সুপারভাইজার মোবারককে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। তার তথ্যের ভিত্তিতে আমরা গোয়েন্দা তথ্য এবং তথ্য প্রযুক্তির ভিত্তিতে আমরা এই বাসের চালক এবং হেল্পারকে তাৎক্ষণিক অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং বাসের যে সুপারভাইজার ছিল সে পলাতক আছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে, আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ভুক্তভোগী কিশোরীর পরিবার। না লাগে না তার বাদে ফুয়াইবা গিয়ে ফুয়াইবা জাগিবা দাঁত দেখার আমার তার হদুনের দড়িও না নিযন্ত্রণ বাহনা করছে আয়ে তার ফাঁসি চাই, আয়ে তার শালটি বিশ্বাস চাই। এই ঘটনায় চাঁদগাঁও থানায় মামলা হয়েছে জানিয়েছে পুলিশ। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। 3 দিনেও নাটোরের বড়াইগ্রামের 7 বছরের কন্যা শিশু জুই হত্যাকাণ্ডের কুল কিনারা হয়নি, এমনকি প্রাথমিক ময়নাতদন্তের প্রতিবেদনও আসেনি। এই নৃশংস হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমেছে বড়াইগ্রামের গারফা গ্রামে। মাতম চলছে জুয়ের বাড়িতে। ওদিকে হত্যার সুষ্ঠু তদন্ত আর বিচারের দাবি জোরালো হচ্ছে বড়াইগ্রাম এবং চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায়। বুলবুল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। পাবনার চাটমোহর উপজেলার সীমান্ত গ্রাম গফরগাঁও আর নাটোরের শেষ সীমানা বড়াইগ্রামের গারফা। মঙ্গলবার সকালে গফরগাঁওয়ের একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হয় জুইয়ের মরদেহ। ঘটনাস্থল থেকে জুইয়ের বাড়ি গারফা গ্রামটি আধা কিলোমিটারেরও কম দূরত্ব হলেও সেটা পড়েছে চাটমোহরের মধ্যে। মালয়েশিয়া প্রবাসী জাহিরুল ইসলামের মেয়ে জুই সোমবার বিকেলে একই এলাকায় তার দাদির বাড়িতে গিয়েছিল। মঙ্গলবার সকালে সেখান থেকে তার স্কুলে যাওয়ার কথা ছিল। আমি দেখতে চাই, আমি শাস্তি চাই, এর বিচার চাই, যেভাবে আমার মেঘ মারিছে। তার মুখ থেকে শুরু করে তার শরীরে যে ইন্টারনাল অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো নাকি ঝলসে দেওয়া হয়েছে। কতটা বর্বরতা বলেন। জুইয়ের শরীরের বিভিন্ন অংশ অ্যাসিড জাতীয় পদার্থ দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। পরিকল্পনা করেই এমন হত্যাকাণ্ড হতে পারে। যে পরনে পেন ছিল সেটা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। আমার মনে হয় এটা পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। যে আমার মেয়েকে এটা করেছে তাকে এরকম শাস্তি দিয়ে মারা হোক। আমরা সুষ্ঠু বিচার চাই, যাতে বাংলাদেশে আর এই কোনো ঘটনা এরকম না হয়। দুধের বাচ্চার সাথে যে এই ধরনের ব্যবহার করেছে তাকে ধরিয়ে তাকে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি। কিন্তু মাত্র 7 বছরের শিশুর প্রতি এমন নৃশংসতা কেন? এই প্রশ্নের জবাব যেমন তারা চান, পাশাপাশি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষী বা দোষীদের কঠোর বিচারও দাবি করেন। এদিকে পুলিশ বলছে তারা মনে করছে শ্বাসরোধ করে হত্যার পর অ্যাসিড দিয়ে মরদেহ ঝলসে দেওয়া হয়েছে। তারা ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। দ্রুতই এর রহস্য উদ্ঘাটন হবে। আমরা তদন্ত করতেছি, মূল রহস্য উদ্ঘাটন করব এবং তদন্তের মাধ্যমে প্রকৃত খুনি, প্রকৃত অপরাধী তাকে বের করে আইনের যে প্রয়োগ আছে সর্বোচ্চ প্রয়োগ করার চেষ্টা করব। মঙ্গলবার রাতে পাবনার চাটমোহর থানায় অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা দায়ের করেন জুইয়ের মা মোমেনা খাতুন। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। লালমনিরহাটের কালীগঞ্জের ষোলমারি চরের একটি ভুট্টা ক্ষেত থেকে 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ এবং এই ঘটনায় পুলিশ বেলাল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে। নিহতের পরিবার জানায় বুধবার সন্ধ্যায় মেয়েটিকে একা বাড়িতে রেখে তার মা বাড়ির পাশে বাবার বাড়িতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে বাড়িতে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে ভুট্টা খেতে মেয়ের মৃতদেহ দেখতে পায়। মেয়েটির 2 হাত বাঁধা ছিল, এছাড়া কানে আঘাতের চিহ্ন। পরে রাতে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। ওদিকে হত্যার আগে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে কিনা তা জানাতে পারেনি পুলিশ। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফ এর গুলিতে হাসিনুর নামে বাংলাদেশি এক কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে ভারতে ধরে নিয়ে যায় বিএসএফ এর সদস্যরা। বুধবার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিবাড়ি সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে যান কৃষক হাসিনুর। এ সময় ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে বিএসএফ এর সদস্যরা ভারতে অনুপ্রবেশের দায়ে তাকে ধরে নিয়ে যায়। এ ব্যাপারে বিজিবি জানিয়েছেন কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।
চট্টগ্রামের বারেক বিল্ডিং এলাকায় ডাকাতি আর পুলিশের ওপর হামলার আসামি আরিফ হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে নগরীর আগ্রাবাদের বারেক বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করা হয়। ডবল মুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক জানান, গেল 25শে ফেব্রুয়ারি ডাকাত ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন 2 পুলিশ সদস্য। এই ঘটনার মূল আসামি আরিফের সন্ধানে সেখানে অভিযান চলে। এ সময় তাকে গ্রেপ্তার সহ একটি বিদেশি পিস্তল এবং গুলি উদ্ধার করা হয়। আরিফের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র ছিনতাই, ডাকাতি সহ 30টিরও বেশি মামলা রয়েছে। জামালপুরে চন্দ্রাঘুন্টিতে মা মঞ্জিলা বেগমকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ বলছে 15 এপ্রিল সকালে বাড়ির পাশে গাছ বিক্রির দাম নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মা মঞ্জিলা বেগমকে কুপিয়ে হত্যা এবং গাছ কাটতে আসা এক ব্যক্তিকে আহত করে মঞ্জু। পরে এই ঘটনায় মঞ্জিলা বেগমের ছোট ছেলে বাদী হয়ে মামলা করলে আজ ভোরে ময়মনসিংহের গৌরীপুরের নাওভাঙাচরের দক্ষিণ পাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মা তাকে অবহেলা করত এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাকে অবহেলা করার কারণে দীর্ঘদিন যাবৎ তার মনের মধ্যে ক্ষোভ ছিল এবং গাছ বিক্রির কম টাকা পাওয়ায় সে ক্ষিপ্ত হইয়া এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। নারায়ণগঞ্জে 1 আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর এপিএস কামরুজ্জামান হীরাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, হীরা তার বাহিনী দিয়ে রূপগঞ্জে চাঁদাবাজি, শিল্প কারখানায় জুট ব্যবসা নিয়ন্ত্রণ, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা এবং জমি দখল সহ নানা অপরাধ করত। তার ভয়ে কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বিস্ফোরক সহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে 7 দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসিকে অপসারণ এবং তাকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারীরা। বেলা 12টায় ক্যাম্পাসের দুর্বার বাংলার সামনে এক মানববন্ধনের প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, বর্তমান ভিসি যখন কুয়েটে সুষ্ঠু শিক্ষার পরিবেশ আর ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত রেখে তার দায়িত্ব পালন শুরু করেছেন, ঠিক তখন একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র নেমেছে। গত 17 এবং 18 ফেব্রুয়ারি ক্যাম্পাস এবং এর বাইরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই ঘটনায় ভিসিকে দায়ী করে একটি মহল তার অপসারণ দাবি করছে, যা হাস্যকর। বক্তারা ওই 2 দিনের ঘটনার সাথে প্রকৃত জড়িতদের প্রকৃত বিচারের দাবি জানানোর পাশাপাশি সিন্ডিকেটের সভায় যেসব সিদ্ধান্ত হয়েছে তা বাস্তবায়নেরও আশাবাদ ব্যক্ত করেন। সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসা কার্যক্রম চালুর দাবিতে 3য় দিনের মতন আন্দোলন করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে প্রায় 2 ঘন্টা মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় বক্তারা জানান, 2025 সালের মধ্যে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে। সেজন্য সিনিয়র জুনিয়র কনসালটেন্ট নিয়োগ দেওয়ার পাশাপাশি সব ক্লিনিক্যাল বিভাগ এবং মানসম্মত অপারেশন থিয়েটার নিশ্চিত করতে হবে। চালু করতে হবে রোগীদের জন্য আউটডোর সার্ভিস। এর আগে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার থেকে ক্লাস বর্জন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস সন্ধানের দাবিতে সিলেটে মানববন্ধন শুরু করেছে দলীয় নেতাকর্মীরা। সিলেট জেলা বিএনপির উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশে নেতারা বলেন, তারা মনে করেন বাংলাদেশের কোনো না কোনো আয়নাঘরে ইলিয়াস আলী এখনো বেঁচে আছেন। আওয়ামী লীগের দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলেছিলেন, এটাই ছিল তার অপরাধ। তাকে ফিরিয়ে দেওয়া হোক, গুমের রহস্য উদ্ঘাটন হোক এবং জড়িতদের বিচার হোক। পরে তারা তাদের দাবি নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। যে আয়নাগর থেকে অনেকেই বাইর হয়েছে, আমরা মনে করি বাংলাদেশের কোনো না কোনো আয়নাগরে ইলিয়াস আলী আছেন। প্রত্যাশার জায়গা থেকেই আমরা আশা করছি যে জনাব ইলিয়াস আলী অক্ষত অবস্থায় আমাদের মধ্যে ফিরে আসবেন। বিগত 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার ইলিয়াস ভাইয়ের সেই রহস্য উদ্ঘাটন করবে এবং ইলিয়াস ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেবে। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমাদের নেতাকে, সিলেটবাসীর প্রিয় নেতাকে এখনো ফিরিয়ে দেওয়া হয় নাই।
চট্টগ্রামে এসএসসি পরীক্ষার সময় তীব্র তাপদাহ থেকে অভিভাবকদের একটু স্বস্তি দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বসার জন্য ছাউনি, চেয়ার এবং বোতলজাত পানি বিতরণ করা শুরু হয়েছে। নগরীর ৫লাইশ অঙ্কুর স্কুল সহ ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে এই জনকল্যাণমূলক আয়োজন করেন বিএনপির প্রয়াত নেতা আব্দুল্লাহ নোমানের ছেলে সাইদ আল নোমান। মাসব্যাপী প্রতিটি পরীক্ষা কেন্দ্রে এই আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি। এতে অংশ নেবে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ ১৭ এপ্রিল মুজিবনগর দিবস। ঐতিহাসিক এই দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের ইচ্ছা এই সরকারের নেই। ভোরে মুজিবনগর দিবসে মেহেরপুর মুজিবনগর স্মৃতিসৌধে গার্ড অব অনার দেয়া শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, মুজিবনগর সরকার প্রবাসী কিংবা অস্থায়ী সরকার নয়, এই সরকারের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আসিফ ইকবালের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। গার্ড অফ অনার শেষে স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন তিনি। এ সময় তিনি বলেন, মুজিবনগর সরকার প্রবাসী কিংবা অস্থায়ী সরকার নয়, এই সরকারের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই ইতিহাস শ্রদ্ধার সঙ্গে সবার স্মরণে রাখা উচিত। জাতির জন্য অনেক গৌরব উজ্জ্বল একটা অধ্যায়, এটা অমলিন থাক। আমরা চিরকাল যেন এই শ্রদ্ধা ভালোবাসায় সবাই যেন এটাকে বরণ করতে পারি, এটাকে উদযাপন করতে পারি। তিনি আরো বলেন, সরকার সত্যিকারের মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করছে। ২৭০০-এর উপরে মামলা আছে, বিভিন্ন রকমের রিট মামলা, এই সংক্রান্ত মামলা, এগুলি নিষ্পত্তির প্রয়োজন আছে। আমরা একই ধরনের যে সমস্ত মামলা, সব মামলাকে একসাথে করে আমরা চেষ্টা করছি যাতে এগুলি আদালতের একটা রায় পাওয়া যায়। এদিকে মুজিবনগর আম্রকাননে মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্যগুলো ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, দ্রুত ভাস্কর্যগুলো স্থাপন করা হবে। আমি এখন একটু দেখে যাব যে কি পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিশ্চয়ই এটা পুনর্নির্মাণ হবে, কারণ জাতির ইতিহাস তো অমোচনীয় থাকা উচিত। শ্রদ্ধা জানানো শেষে উপদেষ্টা মুক্তিযুদ্ধের স্মৃতি কমপ্লেক্স এবং আম্রকাননের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। ফারদিন নীরব, ৭১। প্রতিবেশী দেশ ভারতের সাথে মিল রেখে ১৫ এপ্রিল থেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপের ফলে বাংলাদেশের জলসীমা থেকে আর অন্য দেশের মাছকেও শিকার করে নিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে বিএফডিসি মৎস্য অবতরণ এবং পাইকারি মৎস্য বাজার কক্সবাজার কেন্দ্রে আধুনিকায়ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। উপদেষ্টা জানান, বাংলাদেশে নিষেধাজ্ঞার সময় অন্য দেশে নিষেধাজ্ঞা না থাকায় সেই দেশের জেলেরা মাছ ধরে নিয়ে যায়, এতে এদেশের জেলেরা ক্ষতির মুখে পড়েন। তাই মৎস্য বিভাগের বিশেষজ্ঞ টিমের গবেষণার প্রেক্ষিতে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এর আগে সকালে উপদেষ্টার সংবাদ সংগ্রহে গেলে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তাদের বাধার মুখে পড়েন সাংবাদিকরা। এ সময় তালিকাভুক্ত ১০ জন ছাড়া আর কেউ সরকারি এই কর্মসূচি কভার করতে পারবে না এবং অনুষ্ঠানস্থলে গেলে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দমনের হুমকি দেন বলে জানান মৎস্য উন্নয়ন কর্পোরেশনের স্থানীয় কর্মকর্তা। পরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন উপদেষ্টা। একদিকে প্রথম কথাটা হলো মাছটাকে রক্ষা, সব ধরনের মাছ, এটা কিন্তু শুধু ইলিশের জন্য না, সব মাছগুলোকে রক্ষা করার জন্য প্রয়োজন ছিল। আবার একই সাথে কাউকে যেন আমরা বঞ্চিত না করি, আমাদের জেলেরা, মৎস্যজীবীরা, ব্যবসায়ীরা, তাদের যে একটা বড় এই সময়টা, এটাতে যেন তারা বঞ্চিত না হন, সেটাই আমাদের চেষ্টা। ট্রান্সশিপমেন্ট বাতিল করা ভারতের রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ বলে দাবি করেছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। তারা মনে করেন এটা বাংলাদেশের বাজার ধ্বংসের চক্রান্ত। সংকট উত্তরণে বাংলাদেশ থেকে কার্গো বিমানের সুবিধা চালু এবং ইউরোপ, একই সঙ্গে আমেরিকান রুটে চলাচলকারী বিদেশি কার্গো বিমান সংস্থাগুলোকে বাংলাদেশে ব্যবসার সুযোগ সৃষ্টির তাগিদ দিয়েছেন পোশাক রপ্তানিকারকরা। থেকে সাইফুল ইসলাম শিল্পীর রিপোর্ট। তৃতীয় দেশ হিসেবে ভারতের বিমানবন্দর হয়ে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানির ক্ষেত্রে সম্প্রতি ভারত সরকার ট্রান্সশিপমেন্ট বাতিল করায় সাময়িক সমস্যা মনে করছে বাংলাদেশের ব্যবসায়ীরা। তাদের মতে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে প্রতি কেজি পণ্য পাঠাতে খরচ হয় $3.10, তবে সময় লাগে 10 থেকে 12 দিন। তার বিপরীতে সরাসরি ঢাকা থেকে বিমানে করে পণ্য পাঠাতে $4.65 থেকে $5.20 খরচ হয়, কিন্তু সময় কমে আসে 6 থেকে 8 দিনে।
আমাদের কোনো সময় যদি শিপমেন্ট করতে হয় তাহলে ক্যালকাটা দিয়ে করলে আমি স্বল্প মূল্যে করতে পারবো, আমরা বায়াররা খুশি থাকতো, এটা আমরা অ্যাভেল করতাম। কিন্তু এই মুহূর্তে যদি এটা না হয় তাহলে আমাদের সাময়িক অসুবিধা হবে, আমরা হয়তো বিকল্প একটা পথ খুঁজেও নেব এবং আমাদের বাংলাদেশের ঢাকার যে আমাদের এয়ারপোর্ট অথবা চট্টগ্রাম এয়ারপোর্ট, সিলেট এয়ারপোর্ট থেকে যদি পর্যাপ্ত আমরা সুবিধা সৃষ্টি করতে পারি তাহলে এটাকে আমরা কভার করতে পারবো। জাহাজে পণ্য পাঠানোর ক্ষেত্রে যাবতীয় খরচ বিদেশি বায়ার প্রতিষ্ঠান বহন করলেও বিমানে পাঠানোর ভাড়া গার্মেন্টস মালিকদেরই শোধ করতে হয়। কিছুটা কম খরচে এয়ার শিপমেন্ট করতে গত 3 বছরের বেশি সময় বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীরা ভারতেই বেছে নিয়েছিল, কিন্তু সম্প্রতি সময়ে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্তে কিছুটা সংকটে ফেলেছে বাংলাদেশের ব্যবসায়ীদের। তবে তা অনেকটা সাময়িক বলে মনে করছেন ব্যবসায়ীরা। আগে যেমন ধরেন আমরা ইন্ডিয়া পোর্ট থেকে করলে $3 থেকে 20 সেন্টের মধ্যে আমরা করতে পারতাম, বা ঢাকা থেকে করলে আমরা প্রায় $4.5 থেকে $5.5 মধ্যে পড়তো। সে যে $2 বাড়তি হতো, এটা আমাদের জন্য অনেক ক্ষতি হতো এবং সেটা পুরোটা বহন করতে হয় আমাদের। এখন যদি বন্ধ হওয়ার কারণে আমরা একটা নতুন সংকটের মধ্যে আছি, সেটা আরো বেড়ে যাচ্ছে কিনা। 2020 সালের 29শে জুন বাংলাদেশ ও ভারতের মাঝে চুক্তি হয়েছিল ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়ায় ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে পাঠানো যাবে। মূলত ভারত থেকে চলাচলরত কার্গো বিমানের স্পেস খালি পেলেই বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীরা পণ্য পাঠাতেন, কিন্তু শর্ত লঙ্ঘন করে ভারতের পক্ষ থেকে ট্রান্সশিপমেন্ট বাতিলের ক্ষেত্রে যে কার্গো জটের কথা বলা হচ্ছে তা মানতে নারাজ বাংলাদেশি ব্যবসায়ীরা। হঠাৎ করে কোনো জিনিস এভাবে বাতিল করার কোনো নিয়ম নাই। এটার জন্য আমরা একটা বৈরী পরিবেশের মধ্যে আমরা পড়ে গেছি, কারণ কাস্টমার্সে মাল দেওয়া, সঠিক সময় মাল যাওয়া, অন্য রুট আমাদের সিলেকশন করা, এটার জন্য আমাদের জন্য একটা বিব্রতকর একটা পরিস্থিতি হয়েছে। ভারতের এই হঠকারী সিদ্ধান্ত বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর সুযোগ হিসেবেই দেখছেন এদেশের ব্যবসায়ীরা। ইউএসের সাথেও যদি ক্যাথে প্যাসিফিক বা সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে আমরা ডিরেক্ট কার্গো সার্ভিস চালু করি, তাহলে আমার মনে হয় না এটা খুব বেশি সমস্যার সম্মুখীন হব। আর যে পরিমাণ কার্গো আমরা এয়ার ফ্রেট করি ইন্ডিয়া থেকে, তার ভ্যালুয়েশন ডিফারেন্সটা খুব বেশি না। চলতি অর্থবছরের 8 মাসে 26.79 বিলিয়ন এবং 2023-24 অর্থবছরে 36.15 বিলিয়ন মার্কিন ডলার গার্মেন্টস পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। নূর তাজমিন নীর, 71। এদিকে গত এক সপ্তাহে ব্যবধানে রাজবাড়ীতে বেড়েছে পেঁয়াজের দাম। কেজিতে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকা দরে। আর দাম নিয়ে ক্রেতারা অসন্তুষ্ট হলেও খুশি চাষিরা। তারা জানান পেঁয়াজ চাষে প্রচুর খরচ হলেও ন্যায্য দাম তারা পাচ্ছিলেন না। তবে কৃষি বিভাগ বলছে কৃষকের কথা চিন্তা করে এর দাম নির্ধারণের জন্য সরকারকে সুপারিশ করা হয়েছে। মেহেদী হাসানের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। এক সপ্তাহ আগেও রাজবাড়ীতে পেঁয়াজ বিক্রি হয়েছে 30 থেকে 35 টাকা কেজি দরে। এতে বহু কৃষক মাঠ থেকে পেঁয়াজ তোলেননি, কিন্তু হঠাৎ করে 15 টাকা দাম বেড়ে বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। এতে খুশি পেঁয়াজ চাষি। হাটে বিক্রির জন্য পেঁয়াজ আনছেন তারা। 2000 টাকা যদি থাকে তাহলে মোটামুটি কৃষক আর কি বাঁচবে। সরকারের কাছে আবেদন বাইরেতে পিস না আনে। এখন যে বাজার চলছে এরকম চলবার মানুষ বাঁচবে, এরকম থালি ভাড়াই আমার করে মনে করেন যে যাই একটু পোষাবে। কৃষকরা জানান সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় পেঁয়াজ চাষে খরচ পড়ে বেশি। পড়েছে টাকা, 2 টাকা, আবার নিরিনের টাকা, এ তো কম নেবেন না, মেলা বহু টাকা লাগবে। 25 থেকে 26-2700 টাকা হইলে কৃষক লাভবান হবে। খরচ প্রচুর খরচ হয় জমাইতে গেলে, কিন্তু কৃষক যদি এই পয়সাটা না পায় তাহলে কৃষক শান্তিতে চলতে পারবে না। ব্যবসায়ীরা জানান দাম বাড়ায় পেঁয়াজের সরবরাহ বেড়েছে। তাছাড়া সিন্ডিকেটের দৌরাত্ম্য কমায় খুশি পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীরা। 1200 ছিল তখন তো সিন্ডিকেট ছিল, এখন তো সিন্ডিকেট আস্তে আস্তে যাইতেছে, একটু দাম বাড়তেছে। কৃষকরা যে ফসল ফলাইছে তাদের ন্যায্য মূল্য পাচ্ছে, কৃষকরা অনেক খুশি বর্তমান বাজার মূল্যে। আমদানি বেশি হচ্ছে, প্রচুর পেঁয়াজ এখানে বিক্রি হচ্ছে, যেহেতু দাম কৃষকরা যেখানে দাম বেশি পায় সেখানে যাবে। আর কৃষি কর্মকর্তা জানান এরই মধ্যে পেঁয়াজের আমদানি বন্ধে সভা হয়েছে। সভায় পেঁয়াজের একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করার জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়। আমরা সরকারকে বলেছি যে পেঁয়াজের একটা নির্দিষ্ট দাম থাকা দরকার। আমরা সরকারকে প্রতি কেজিতে কত টাকা খরচ হয় সেটাও বলেছি। হয়তোবা সরকার উদ্যোগ নিয়েছে, আমরা এটা পজিটিভলি নিয়েছি। সরকার সারা বাংলাদেশে পেঁয়াজের একটা ভালো দর কৃষক পাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবছর 37,283 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এই বাজারটা যদি থাকে। শারমিন স্বপ্না, 71।
সুপেয় পানির সংকটে আছেন নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরের মানুষ। স্বাস্থ্য ঝুঁকি জেনেও জীবনযাপনের জন্য অনেকটা বাধ্য হয়ে ছড়া, খাল, ঝিরি কিংবা কূপ থেকে পানি সংগ্রহ করছেন তারা। আর এই সমস্যার সমাধানে একটি প্রকল্প ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজেশ গৌড়ের তথ্য এবং ছবিতে বিস্তারিত। নেত্রকোনার সীমান্তবর্তী জনপদ দুর্গাপুর। শুষ্ক মৌসুমে অগভীর নলকূপে পানি পাওয়া যায় না এই অঞ্চলে। তখন এখানকার মানুষের ভরসা হয়ে দাঁড়ায় পাহাড়ি ঝর্ণার ছড়া ও খাল বিলের পানি। এ পানি তাদের খেতে হয়, পাশাপাশি রান্না ও গোসল সহ সব ধরনের কাজও করতে হয়। আমরা নদীর মধ্যে যে গর্ত করে পানি খাই, বিশুদ্ধ পানি আমরা কই পাইব? পানির জন্য অনেক কষ্ট আমরা। এর জন্য আমরা সরকারের কাছে কোনো একটা সাহায্য পাইলে ভালো হইতো। আর পাহাড়ি এলাকার মানুষ সরকারের কাছে এটা আবেদন, মানে এটা টিউবওয়েল রিং একটা বসে দিলে ভালো। এলাকার লোকজন আরো জানান, দীর্ঘদিন পানিবাহিত রোগ তাদের নিত্যসঙ্গী। শুকনা মৌসুমে এগুলোর মধ্যে টিউবওয়েল থেকে পানি ওঠে না, একেবারে পানি থাকে না। এই যে আমাদের যে গ্রামের যে লোকজন আছে তারা দেখা যায় খালের পানি আইনা খায়, এটা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত না। পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে তাদের এই পানির সংকটের কারণে নানান রোগ অসুখ বিসুখ হয়ে থাকে। পানি তাদের স্বাস্থ্যগত কারণে তারা বিভিন্ন অসুখ বিসুখে ভোগে, যার ফলশ্রুতিতে এখানে সুপেয় পানির ব্যবস্থা খুবই জরুরি। এলাকাবাসীর দাবি, বড় প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হোক এই অঞ্চলের মানুষের জন্য। পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা রেইন ওয়াটার হারভেস্টিং করে যাতে পানির চাহিদা মেটাতে পারে, সেজন্য একটি প্রস্তাব ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের জন্য যাতে তারা রেইন ওয়াটার হারভেস্টিং করে পানির চাহিদা মেটাতে পারেন, সেই জন্য ইতিমধ্যে একটি চাহিদা আমরা জেলার মাধ্যমে ঢাকায় পাঠিয়েছি এবং সেটি প্রকল্পের আওতায় বাস্তবায়নের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। 7টি ইউনিয়ন নিয়ে নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। এর মধ্যে দুর্গাপুর সদর ও কুল্লাগড়া ইউনিয়নের প্রায় 10 থেকে 12টি গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বাঙালি জনগোষ্ঠীর বসবাস। শারমিন স্বপ্না, 71। গাজীপুর সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। গাজীপুরে বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ঢাকায় ময়মনসিংহ মহাসড়কে। বৃহস্পতিবার সকাল থেকে কখনো ভারী কখনো মাঝারি বৃষ্টি হতে থাকে। বৃষ্টির কারণে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর মধ্যে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, বাসন সড়ক, ভোগড়া, মুগরখাল, মেঘডুবি, আমবাগ, গাছা, ইটাহাটা, রসন সড়ক সহ বিভিন্ন এলাকায় 1 থেকে 1.5 ফুট পানি জমে। এলাকার লোকজন বলছেন, দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে একটু বৃষ্টিতেই এরকম জলাবদ্ধ পরিবেশ সৃষ্টি হয়। 10 মাসের বেতন বকেয়া রেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চুক্তিভিত্তিতে 4র্থ শ্রেণীর কর্মচারীদের ছাঁটাই করছে ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ সিকিউরিটি সার্ভিস। রোগীদের অভিযোগ, চুক্তিভিত্তিক এই কর্মচারীরা কখনো হাসপাতালের কোনো কাজে আসেনি এবং এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তারা কখনো হাসপাতাল কর্তৃপক্ষের কোনো কথাও শোনেনি। তারা আরও জানায়, গালফ সিকিউরিটি সার্ভিসের অব্যবস্থাপনার দায় আর নিতে চায় না হাসপাতাল কর্তৃপক্ষ। শাহবাজিদ আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। উত্তরাঞ্চলের মানুষের আধুনিক স্বাস্থ্যসেবা গ্রহণে একমাত্র ভরসা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। 1000 শয্যা বিশিষ্ট হলেও এখানে সবসময়ই 2-3 গুণ বেশি রোগী থাকে। হাসপাতালটিতে সেবার মান বাড়াতে আউটসোর্সিংয়ের মাধ্যমে 2023-2024 সালে ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ সিকিউরিটি সার্ভিসের মাধ্যমে জনবল নিয়োগ দেওয়া হয়। রোগীর স্বজনেরা জানান, এই নিয়োগে কাজে গতি আসার বদলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। দীর্ঘদিন বেতন বন্ধ থাকায় এই কর্মীরাই রোগীদের কাছ থেকে নানা ছুতায় টাকা আদায় করেন। আমরা যদি বেতনের কথা বলি, পারভেজ স্যারকে ফোন করি, আমাদেরকে স্যার বলে যে বেতন হবে, একটু ধৈর্য ধরো, বেতন হবে। এমন অবস্থায় আছি, কোনো বাড়িতে আমাদের বাচ্চা আছে, পরিবার আছে, পরিচালনা আছে, কিছু করতে পারতেছি না। হাতের অবস্থা খারাপ, তারা তো কিভাবে টাকা দিবে? এখন 500 টাকা 200 টাকা দেওয়া লাগে, ওইটা তো মেডিকেলের নিয়ম না। বলে যে খুশি হিসাবে যদি দেই 50-100 টাকা দেই, কিন্তু জুলুম করে না, আগের মতো করে না। সম্প্রতি ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ সিকিউরিটি সার্ভিস অনুপস্থিত থাকার অজুহাত দিয়ে হঠাৎ 37 জন কর্মী ছাঁটাই করে, কিন্তু সরেজমিনে দেখা যায় ভিন্ন চিত্র। তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার মাত্র 3 মাস বাকি, বেতন বাকি 10 মাসের। তারা জানান, এখন ছাঁটাই করার অর্থ হচ্ছে তাদের পুরো পাওনা আত্মসাতের কৌশল। আমার অভিযোগ আছে, আমি নাকি ডিউটি করি নাই,
আমি প্রতিদিন হাজিরাও করছি, ডিউটিও করছি। ও আমাদের এখানে 20 জুন থেকে আছে, অবশ্যই আমি চার্জ নেওয়ার 2 মাস পর থেকে। আমি এখানে 3-4 মাস হলো আসছি। আমি এসে ওনাকে যেভাবে নিয়ম মাফিক ওনাকে ডিউটি করা দেখছি। ভুক্তভোগীরা জানান হাসপাতালের এই চুক্তিভিত্তিক কর্মচারীরাও তাদের সঙ্গে নানা অনিয়ম করে। এ নিয়ে বারবার অভিযোগ করেও কখনো কোনো লাভ হয়নি। গত পরশুদিন শুনলাম যে এখানে 14 জনের নিয়োগ হয়েছে, এরকম আরো নিয়োগ হবে কিন্তু ধীরে ধীরে 2-1 দিন পর পর। এখন আরো শোনা যাইতেছে ওরা এক একজনের কাছ থেকে 3.5-4 লাখ করে নিছে। আউটসোর্সিং এর চাকরি নিচ্ছে, লোক নিচ্ছে, যদি চুক্তি করো এরকম টাকা লাগবে নেন করেন এগুলা বলে আমাদের ঢুকাইছে এখানে। আমি বিষয়টা জানি এবং সে ঢাকা নিয়ে গিয়ে পরে এটা আমি সমাধান করে দিছি, তাকে নিয়োগপত্রও দিছি। হাসপাতালের পরিচালক জানান চুক্তিতে নিয়োগ পাওয়া কর্মচারীরা সরাসরি হাসপাতালের আওতায় না থাকায় তাদের কার্যক্রম তদারকি করা তাদের জন্য কিছুটা কঠিন। যে অভিযোগটা আপনি বললেন বা সত্যি হতেও পারে যে তারা বিভিন্ন জনের কাছে টাকা নিয়েছে, এটা আসলে তাদেরই দায়বদ্ধতা এবং তাদেরই আসলে এই উত্তরটা দিতে হবে যে তারা যে টাকা নিয়ে থাকে অনৈতিক কাজটা তাদেরই অ্যান্সার দিতে হবে। সচেতন মানুষ মনে করেন সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং বা চুক্তিভিত্তিতে জনবল নিয়োগ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। আওয়ামী প্রভাবে গড়ে ওঠা দুর্নীতিবাজ এ সমস্ত প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার দাবি তাদের। শাহ বাইজিদ আহমেদ, ৭১, রংপুর। ওদিকে 1 বছর আগে সিলেট জেলা হাসপাতালের নির্মাণ কাজ শেষ হলেও প্রশাসনিক জটিলতায় ব্যবহারের জন্য হস্তান্তর হচ্ছে না। গণপূর্ত বিভাগ বলছে হাসপাতাল হস্তান্তরের জন্য দায়িত্বশীল কর্তৃপক্ষ পাওয়া যাচ্ছে না, যে কারণে চালু হচ্ছে না হাসপাতালটি। আর স্বাস্থ্য দপ্তর বলছে ভবন হস্তান্তরের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগে কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। মুহিতি দিদারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। 15 তলার সিলেট জেলা হাসপাতালের 8 তলা পর্যন্ত রং লিফট বসানো, ইলেকট্রিক লাইন সহ দরজা জানালার কাজ শেষ হয়েছে। কিন্তু জনবল সংকট, স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতামত না নিয়ে অবকাঠামো নির্মাণ সহ নানা কারণে হাসপাতাল ভবনের দায়িত্ব নিতে রাজি হচ্ছে না কেউ। এদিকে সাধারণ মানুষ বলছেন এই হাসপাতাল চালু হলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওপর চাপ কমবে, উন্নত চিকিৎসা পাবেন সিলেট অঞ্চলের রোগীরা। আমি আজকে 3 দিন যাবত এখানে ওসমানী মেডিকেল হসপিটালে আমার মাকে নিয়ে এখানে আসি। এখানে এখন অনেক ভিড় পোয়াইতে হয়, অনেক ঝামেলা পোয়াইতে হয়। পুরাতন মেডিকেল চালু হইলে আমাদের সুবিধা, উসমানী মেডিকেলের অনেক চাপ, এই চাপটা কমবে। গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জানান ভবনের 8 তলার কাজ শেষ হয়েছে। এখন জনবল নিয়োগ, চিকিৎসা সরঞ্জাম বসানোর কাজ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেটি না হওয়ায় হস্তান্তর দেরি হচ্ছে। বর্তমানে ভবনটির রক্ষণাবেক্ষণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। জুন মাসে তারা দায়িত্ব ছেড়ে দিলে তৈরি হবে নতুন জটিলতা। 8 তলা পর্যন্ত র্যামসিরি চাচ্ছেন, এটা কিন্তু আগে যদি ওনাদের ডিমান্ড থাকতো তাহলে সেটা আর্কিটেকচারাল ড্রয়িংয়েও থাকতো। ওই ইনিশিয়ালি যখন প্রজেক্টটা রান করে তখন ওনাদের যা ডিমান্ড ছিল সেই হিসেবে এটা আসছে। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ বলছে নির্মাণ শুরুর সময় তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া গেলে সমস্যা থাকতো না। এখন এই ভবনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা নেবেন তাদের 8 বছরের বকেয়া বিদ্যুৎ বিল শোধ করতে হবে। এরই মধ্যে ভবন হস্তান্তরের জন্য কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। দায়িত্ব এই অবস্থায় নিলে এই দায়ভারগুলো কে নেবে? যে বকেয়া বিল বা এই যে এত ম্যান পাওয়ার যে শুধু সিকিউরিটি পারপাসে যে রাখার এইটুকু কে ইয়ে করবে? এখানে গিয়ে একটু ইয়ে হয়ে আছে। যাই হোক, মানে যিনি দায়িত্ব নিয়েছেন উনি একটা অলরেডি চিঠি দিয়েছেন মন্ত্রণালয় যে ব্যাপারে আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য। 2019 সালে সিলেট জেলা হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে হাসপাতালটির প্রথম ধাপের অবকাঠামো নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান পদ্মা অ্যাসোসিয়েট। বনশ্রী হালদার, ৭১। দর্শক, এ পর্যায়ে আমরা একটু পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে চাই এবং সেখানে পররাষ্ট্র সচিব ব্রিফ করছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মিয়ানমারে তাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের লক্ষ্যে পাকিস্তানের সমর্থন কামনা করেছি। আমি শুরুতে বলেছি যে পররাষ্ট্র সচিব পর্যায়ের এই যে বৈঠক, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। সেই প্রেক্ষিতে উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে আমাদের চলমান সহযোগিতামূলক কার্যক্রম সমূহের বিষয়ে আজকে পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক সেখানে যে বিষয়গুলো আলোচিত হয়েছে সেগুলোকে পরবর্তীতে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের জন্য যে সমস্ত অগ্রাধিকারমূলক ইস্যু আছে সেগুলোকে পারস্পরিক
সদিচ্ছা এবং ঐক্যমত্যের মাধ্যমে সমাধান করতে অবদান আছে বলে আমরা মনে করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন এবং প্রশ্ন আমি একসাথে কয়েকটা প্রশ্ন নেই এবং তারপরে আমি উত্তর দিব। এর আগে আমি একটু বলি যে আমার পাশে মহাপরিচালক দক্ষিণ এশিয়া আছেন এবং পাকিস্তানে আমাদের হাই কমিশনার আছেন, আর আপনারা তো মহাপরিচালক পাবলিক ইউনিভার্সিটি ছিলেন। আপনি যদি শোনেন, আমরা ঐতিহাসিক যে বিষয়গুলোর কথা আপনি বললেন, সম্পদ ফেরত পাওয়া, আটকে পড়া পাকিস্তানে ফেরত যাওয়া, গণহত্যার বিষয়ে ক্ষমা প্রার্থনা, সেই বিষয়ে আপনার কাউন্টার পার্টের উত্তর কি ছিল বা তারা এগুলো নিয়ে কতক্ষণ ইন্টারেস্টেড, এটি একটি জানার জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে, কোনো কারণে আমাদের আগে একটা দুর্নাম ছিল যে আমরা কূটনীতিতে অনেক বেশি ভারতের দিকে ঝুঁকেছিলাম, আমরা পাকিস্তানের দিকেও ঝুঁকে পড়ছি, এই অভিযোগ আমাদের বিরুদ্ধে উঠতে পারে কিনা অদূর ভবিষ্যতে? থ্যাংক ইউ। আমার প্রশ্নটা হচ্ছে, আপনাদের আজকে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকে আপনার পার্সোনাল টেকটা কি এবং এটা ফরেন পলিসিতে শুধু কোনো ইম্প্যাক্ট রাখছে কিনা আজকে যেহেতু 15 বছর পরে হচ্ছে, এবং আমরা কি বলতে পারি যে এটা ফলপ্রসূ হয়েছে কিংবা ইতিবাচক হয়েছে নাকি ফরওয়ার্ড লুকিং হয়েছে? প্রতিরক্ষা সাহায্যের ব্যাপারে কোনো কথা বলছে কিনা? পাকিস্তান মিনিস্টারের সাথে মাইক্রোফোন আচ্ছা, যেহেতু মাইক্রোফোনটা এখানে যাবে আমি স্পোকে নিয়ে নিচ্ছি। আমি জানতে চাচ্ছি না, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে কোন চুক্তি বা এগুলো তৈরি হবে কিনা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে সাধারণত এইসব বিষয়ে আলোচনা হয়ে থাকে, এই ধরনের কোনো আলোচনা হবে? পাকিস্তানে আমিও আমার শ্রদ্ধা রুবি, আমি বিবিসি নিউজে কাজ করি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সফরে আসবার কথা রয়েছে, সেই সময় সুবিধা ঠিক হলো কি? স্যার, আপনার যে কথাটা বলেছেন যে সম্পদের একটা হিসাব ব্যাপার আছে, এইখানে আসলে আমাদের পক্ষ থেকে যে অ্যামাউন্টটা মানে কত যে ক্ষতিপূরণ আমরা চাচ্ছি সেটা যদি একটু বলেন। ওকে, আমি একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করি। অমীমাংসিত যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি যেমনটা বলেছি শুরুতেই, সেগুলো আমি উত্থাপন করেছি। আমরা পাকিস্তানের দিক থেকে যে রেসপন্সটা তারা সেটা বলেছেন যে এই বিষয়টা নিয়ে তারা দে রিমেইন এঙ্গেজড, এই বিষয়গুলোর আলোচনায় ওনারা থাকবেন সামনের বৈঠকে। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে পাকিস্তানের সাথে আজকে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেটি একটা নিয়মিত বৈঠকে হওয়ার কথা, কিন্তু এই বৈঠকটি সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল 2010 সালে। কাজেই এই 2010 সালের পরে, এই 1.5 দশক পরে যে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকে আমরা আশা করি না যে সমস্যাটার সমাধান হয়ে যাবে, কিন্তু তাদের দিক থেকে এই বিষয়ে ভবিষ্যতে আলোচনা করার একটা সদিচ্ছা তারা ব্যক্ত করেছে। আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে একসময় আমাদের বিরুদ্ধে নালিশ ছিল যে আমরা ভারতের দিকে বেশি ঝুঁকছি, এখন পাকিস্তানের দিকে বেশি ঝুঁকছি, এই ধরনের নালিশ হবে কেনা? দেখেন, পাকিস্তানের সাথে আমাদের যে সমস্ত ইনস্টিটিউশনাল মেকানিজম আছে তার মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক একটি, যা সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল 2010 সালে। আরেকটি ইনস্টিটিউশনাল মেকানিজম হচ্ছে জয়েন্ট ইকোনমিক কমিশন, সেটি অনুষ্ঠিত হয়েছিল 2004 সালে, অর্থাৎ 21 বছর আগে, 2 দশকের বেশি সময় আগে। আমরা এখন এই যে স্থবির যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে স্বাভাবিক করার চেষ্টা করছি এবং সেটা আমরা সম্পূর্ণরূপে আমাদের যে জাতীয় স্বার্থ, সেই জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে আমরা করছি। এবং এক্ষেত্রে ঝোঁকা প্রশ্ন যদি বলেন, আমি একটা দুটো উদাহরণ দিতে পারি যেটা আমাদের জন্য লাভজনক। যেমন যোগাযোগ, আমরা বিমান যোগাযোগ চালু করছি, এক দেশ থেকে আরেক দেশের মানুষ গেলে সেটাকে আমার মনে হয় না যে ঝোঁকা বলা হয়, কিংবা ব্যবসা বাণিজ্য যদি বৃদ্ধি পায় সেটাকেও ঝোঁকা বলা হয় না। আমি মনে করি যে আমরা পাকিস্তানের সাথে যেভাবে এঙ্গেজ হচ্ছি সেটার ফাউন্ডেশন হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, পরস্পরের প্রতি শ্রদ্ধা
এবং মিউচুয়াল বেনিফিট। আমরা আমাদের যে লাভ সেটা আমরা দেখছি, কাজে এটা কোনোভাবেই একটা দেশের দিকে ঝোঁকার বিষয় নয়। আমার যে পার্সোনালিটি কিংবা এটা কোনো সুদূর প্রসারী প্রভাব আছে কিনা সেটা জিজ্ঞেস করেছেন। আমি মনে করি যে এর সুদূর প্রসারী প্রভাব হচ্ছে যে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগকে রক্ষা করা। যে বৈঠকটি প্রতি বছর হওয়ার কথা সেই বৈঠকটা যাতে 1.5 দশক পরে না হয়, সেটা যাতে পরবর্তী বছর অনুষ্ঠিত হয় এবং এটা যদি নিয়মিত যোগাযোগটা থাকে তাহলে আমরা এই সম্পর্ক থেকে পারস্পরিক লাভবান হতে পারবো। কাজে আমাদের এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে এই যোগাযোগগুলোকে নিয়মিত করা এবং এই যোগাযোগের মাধ্যমে পারস্পরিকভাবে লাভজনক যে সমস্ত ক্ষেত্র, জনগণ পর্যায়ে যোগাযোগ, ট্রেড, ইনভেস্টমেন্ট, সমুদ্র পথে যোগাযোগ বা বিমান পথে যোগাযোগ, এই জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রতিরক্ষা বিষয়ে সাধারণ একটা আলোচনা হয়েছে। আপনারা জানেন যে আমাদের দুই দেশের মধ্যে এই সহযোগিতারা অনেকদিন ধরে বিদ্যমান এবং আমাদের সামরিক কর্মকর্তারা সে দেশে বিভিন্ন প্রশিক্ষণে যান এবং তাদের সামরিক কর্মকর্তারা আমাদের এই দেশে প্রশিক্ষণে আসেন। সাম্প্রতিককালে হাই লেভেল ডেলিগেশন পাকিস্তান সফর করেছেন এবং এই যে যোগাযোগটা, সেই যোগাযোগ নিয়ে এক ধরনের সন্তোষ প্রকাশ করা হয়েছে। দেশের আইকনিক রক ব্যান্ড খ্যাত সোলসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে জমকালো সঙ্গীতানুষ্ঠান। আগামী 2রা মে রেডিসন ব্লু চট্টগ্রাম রে ভিউতে মাস্টারকার্ড প্রেজেন্টস সোলস আনপ্লাগড 50 ইয়ার্স অব টাইমলেস মিউজিক এমন শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হবে। বুধবার রেডিসন ব্লু চট্টগ্রাম রে ভিউতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সোলসের 50 বছর পূর্তিতে স্মৃতিচারণ এবং সঙ্গীত অনুষ্ঠানের আয়োজনের তথ্য তুলে ধরেন ব্যান্ডটির লিড গিটারিস্ট ও ভোকাল পার্থ বড়ুয়া। সঙ্গীতানুষ্ঠানের টিকিটের দাম রাখা হয়েছে 7,000 টাকা। দর্শকরা অনলাইনে এবং সরাসরি রেডিসন ব্লু চট্টগ্রাম রিভিউর রিসেপশন ডেস্ক থেকে এই টিকিট কিনতে পারবেন। যারা কনসার্টে জয়েন করতে চান, মাস্টার কার্ড হোল্ডার্স throughout all these days before the event 20% ডিসকাউন্ট পাবেন। আমাদের পেজেও M&M এর পেজেও থাকবে লিঙ্ক, দেন সোলসের পেজেও থাকবে, অ্যান্ড অলসো র্যাডিসনের রিসেপশন থেকে ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ দ্য ফিজিক্যাল টিকিট, হার্ড কপি নিতে চান, দেন র্যাডিসনের রিসেপশন থেকেও র্যাডিসনের সেলস টিমের মাধ্যমে আপনারা টিকিট নিতে পারবেন। চলছে দেশযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।